একটা সুন্দর কবিতা আছে রবার্ট ব্রাউনিং এর। কবিতাটার নাম হচ্ছে দি মেলন সেলার। আমি একবার ধন্যবাদ দিতে গিয়ে বলেছিলাম যে আমাদের এই একাডেমি যারা এই ওয়েবিনার বা এই ক্লাস ইত্যাদি আহ, প্রযোজনা করেন তাদের ধন্যবাদ জানিয়েছিলাম যে তাদের আহ, ক্ষমতা এবং মানে কি বলবো ক্যাপাবিলিটির জন্য। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি যে আজকে এই যে আমাকে বলতে বলা হয়েছে তাতে আমার ওই মেলন সেলারের রবার্ট ব্রাউনিং এর মেলন সেলারের একটি লাইন মনে পড়ছে। লাইনটি হচ্ছে, ফ্রম হেভেন টু হেল মেড টেনফোল্ড হেল বাই কন্ট্রাস্ট। প্রফেসর বিজয়া গোস্বামীর মতো এমন একজন এই বিষয়ে দিকপাল বিজ্ঞ বক্তার পরে আমাকে এই বিষয়ে বলতে বলা, একটুখানি সবাই হয়তো বলবেন সেই পোপের দি লাস্ট ডেজার্ট ইজ ওয়াজ নট সো সুইট। তো যাই হোক, বলতে যখন বলেছে অল্প কিছু বলবো। আগে আমি বলেছি যে আমাকে খুব বিজ্ঞ ঠাউরাবেন না। আমি কিন্তু নাটকের জগতে দিনমজুর। 1957 সালে আমি প্রথম নাটক করি, মঞ্চাভিনয় করি। তার মানে আজকের থেকে কত হচ্ছে 68 বছর আগে। তো সেই সময় এখানে যারা উপস্থিত অনেকে জন্মাননি, অনেকের পিতৃদেব হয়তো জন্মাননি। তারপরে আমি সব শুদ্ধ 35টি মঞ্চাভিনয় করেছি, 40টি শ্রুতি নাটক পাঠ নাটকে অংশগ্রহণ করেছি, 5টি একক নাটক করেছি, কিছু নাটক পরিচালনা করেছি, কিছু নাটক লিখেছি। কাজে আমি নিজেকে একজন নাট্যকর্মী বা নাট্যকার বলি। এখানে একটি কথা বলে রাখি, এখন আমরা বাংলায় মৌলিক নাটক রচয়িতাদের নাটককার বলি। আর যারা নাটক পরিচালনা প্রযোজনার ক্ষেত্রে উপস্থাপনার ক্ষেত্রে বিশেষজ্ঞ এবং কাজ করেন তাদের বলি নাট্যকার। আর নটনটি অভিনেতা তো আছেনই। তো আমি সেই অর্থে একজন নাট্যকার বা নাট্য কর্মী বলি নিজেকে। হয়তো কয়েকটা নাটক লিখেছি, এটাও ঠিক। এখানে যে বলা হয়েছে বিশেষ করে যে নাটকে হাস্যরস, এই হাস্যরস, এই রসের ব্যাপার অদ্ভুত হচ্ছে। আমাদের পরপর কয়েকটা বক্তৃতাতেই দেখেছি এই রস নিয়ে কথা হয়েছে। বিজয় ম্যাডামও তার শুরুতে প্রারম্ভিক আলোচনায় রসের কথা বলেছেন এবং সেখানে কাজে তার দ্বিরুক্তি না করে বলা যায় যে আমাদের এই যে স্বাদের ক্ষেত্রে যদি বলি, প্রথম তো রসের কথা এসেছিল স্বাদ, সেই স্বাদের ক্ষেত্রে দেখা যায় যে 6টি রস। তারপরে আমাদের সাধনা, সেইখানে আসে 5টি রস। ওই 6টি রসকে আবার মিলিয়ে মিশিয়ে বলে নাকি 57 রকম রস হয়। তারপরে বৈষ্ণব সাধনায় এবং সাধনা ইন জেনারেলে বলে 5টি রস। আর আমাদের কাব্যে বলে নবরস। এই নবরসের মধ্যে শান্ত রস যেটি, এটি বলে সম থেকে এসেছে, তাই নটে এটি সম্ভব নয়। সেই জন্য শান্ত রসটিকে নটরা বা নাট্যশাস্ত্র বাদ দিয়ে নাট্যশাস্ত্রের জন্য 8টি রস নির্ধারণ করে রেখেছেন। এখানেও কিন্তু আগে যেমন আমরা বলেছি যে রসগুলো মিশিয়ে 57 রকম রস, তেমনি এখানেও রসের মিশ্রণ ঘটতে পারে। আগে একদিন বোধহয় কোনো একজন প্রশ্নকর্তা বা প্রশ্নকর্ত্রী জিজ্ঞেস করেছিলেন। এখন এই যে হাস্যরস, এটি হচ্ছে স্পন্টেনিয়াস। আসলে নাটকে কিন্তু স্পন্টেনিয়াস ফর্ম অফ সাহিত্য। নাটক হয়তো সাহিত্যই আবার স্পন্টেনিয়াস,
আবার সাহিত্য কেন, সঙ্গীত এবং সাহিত্য এই সবই ইয়েতে সুভাষিত রত্নাগারিতে বলাই আছে যে সঙ্গীতং চ সাহিত্যং চ সরস্বত্যস্তনদ্বয়ম। আবার বলা হয়েছে যে সঙ্গীত, নৃত্য এবং বাদ্য এই তিনটি মিলিয়ে হচ্ছে সঙ্গীত। কিন্তু মজা হচ্ছে, আবার যদি দেখতে পাই এখানে আমি মানে ভীমবেটকাতে উদাহরণ আছে, সেই দিয়ে বোঝানো যায় যে প্রকৃতপক্ষে সমস্ত কাব্য সাহিত্য, এই সুকুমার শিল্প যদি বলি, সবই কিন্তু এসেছে একেবারে ফ্রম ডায়ার প্র্যাকটিক্যালিটি। আমরা ছোটবেলাতে একটা হিন্দি সিনেমা দেখেছিলাম পাপি পেট কেলি, এই পাপি পেটের জন্যই কিন্তু এগুলি সব এসেছে। এর ব্যাখ্যা করতে গেলে আজকের বিষয় আসতে পারবো না বলে আমি বলছি না। কিন্তু এই যে হাস্যরস, এটি যেহেতু স্পন্টেনিয়াস, এবং নাটক কিন্তু একেবারে মানুষের, সব সাহিত্যই মানুষের মধ্য থেকে এসেছে, কিন্তু নাটক একেবারে মানুষের মধ্য থেকে এসেছে। একটা ছোট্ট গল্প বলি, মানে উদাহরণ দিই। এই যে মানুষের জীবনে নাটক এসেছে কি করে, মেয়ে এসেছে বলছে, মেয়ে বা ছেলে, মেয়েই ধরি, বাবা আজকে না পড়লে হয় না, আজকে রথ তো, তুমি না তোমার মাকে জিজ্ঞেস করে এসো। সে তো মাকে জিজ্ঞেস করতে গেল, সে এসে এবার মাকে বাবাকে বলছে না, হবে না। মা বললেন না, রথ টথ বাদ দাও, এখন পড়তে বসো, কালকে তোমার ক্লাস আছে না, প্রজেক্ট জমা দিতে হবে না। এই যে অনুকরণ করে বলল, দেখুন এটি কিন্তু একটি নাটক। সে এই যে মাকে অনুকরণ করছে, এইখানে নাটক। এইভাবে স্পন্টেনিটি, স্বতঃস্ফূর্ততার থেকে নাটকের জন্ম। এবং হাস্য, এই রসগুলো এমনি, এগুলি কিন্তু সব স্পন্টেনিয়াস, হাসিটাও স্পন্টেনিয়াস। কাজেই সমস্ত প্রাচ্য এবং পাশ্চাত্যের সমস্ত সাহিত্যে তো বটেই, কাব্যে তো বটেই, আমরা নাটকের কথা বলছি, নাট্য সাহিত্যে এই হাস্যরস এসেছে। হাস্যরস অনেক ক্ষেত্রে পাশ্চাত্যেও হাস্যরস অনেক সময় ভালগারিজম বা অশ্লীলতায় পর্যবসিত হয়ে যায় বা যেত। রবীন্দ্রনাথের প্রায়শ্চিত্ত নাটকে আপনারা দেখেছেন ওই ভালগারিজমের জন্যই কিন্তু কিরকম দুর্যোগ ঘনিয়ে আসলো একজন মানে রাজকন্যার জীবনে। তো তেমনি এই যে মনে আছে রবীন্দ্রনাথ বলছেন বঙ্কিমচন্দ্র সম্বন্ধে, তাহার সেই সসংকোচ পলায়ন দৃশ্যটি এখনো আমার মনে আছে। একজন পতিত বাঙালির কথা বলতে গিয়ে এমন একটি অশ্লীল ভালগার রসিকতা করেছিল যে বঙ্কিমচন্দ্র মুখ ঢেকে সেইখানে পালিয়ে গিয়েছিলেন। অর্থাৎ এই যে ভালগারিজম, ফলে হাস্যরস অনেক সময় ভালগারিজম বা অশ্লীলতার সমপর্যায়ে চলে আসে বা আসতো। কিন্তু এই হাস্যরসকে যে কত উঁচুতে তুলে দেওয়া যায়, এবং এই হাস্যরসের জন্য, ওটা আমি একটু পরে আসছি, যে প্রত্যেক দেশেই কিছু চরিত্র, বিশেষ চরিত্র সৃষ্টি করা হতো, যাদের আমরা বিদূষক চরিত্র বলেছি, বা আমাদের ম্যাডাম খুব বিস্তৃতভাবে বিভিন্ন সংস্কৃত সাহিত্যে বিদূষক চরিত্রের কথা বলেছেন। কিন্তু এই বিদূষককে যে কত উঁচুতে নিয়ে যাওয়া যায়, এবং হাস্যরসকে, নাটকের হাস্যরসকে যে কত উঁচুতে নিয়ে যাওয়া যায়, এর উদাহরণটি রেখেছেন একজন যার নাম শুনলে আমরা হয়তো একটু অবাকই হয়ে যাব, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। চৈতন্যদেব তখনও চৈতন্যদেব হননি, কিন্তু কৃষ্ণ প্রেমে মজেছেন। সেই সময় তিনি একদিন বলে বসলেন শ্রীবাসের অঙ্গনে কীর্তন করতে করতে, কালকে আমরা নাটক করব। তিনি নাটক করেছিলেন দুটো।
নাটক করব। কি বিষয়? রাধা বিরহ আর রুক্মিণী উদ্ধার। বিভিন্ন বেটে দিলেন, ভূমিকা বেটে দিলেন। কোথায় হবে? তার মেসোমশাই বললেন, আমার বাড়িতে হলে হয় না? উলুফে নিলেন শ্রী চৈতন্য, মানে নিমাই পণ্ডিত। কেননা তাহলে পরে বিষ্ণুপ্রিয়া আসতে পারবে, সচী দেবী তো সব জায়গাতেই যেতে পারবে, বিষ্ণুপ্রিয়া তো সব জায়গায় যেতে পারবে। স্বরূপ দামোদর, যিনি সবসময় তার সঙ্গী ছিলেন এবং পরেও থাকবেন, তাকে তো সমস্ত ভারটা দিয়ে দেওয়া হলো, নিত্যানন্দকে ভার দেওয়া হলো। এইবার ভূমিকা বন্টন করছেন। ভূমিকায় একটি চরিত্র রাখলেন বিদূষক। তাহলে দেখুন, শ্রীকৃষ্ণ চৈতন্য অর্থাৎ নিমাই পণ্ডিত প্রথমত হাস্যরসকে প্রাধান্য দিলেন, 1 নম্বর। 2 নম্বর, বিদূষক চরিত্রটি কাকে দিলেন? অদ্বৈতাচার্যকে, সেই ঋষি প্রতিম মানুষটি, যিনি অপেক্ষায় ছিলেন নররূপী অবতার আসবেন, আমি তাকে অভ্যর্থনা করব। আসেন না, চলে গেলেন শান্তিপুরে, যে দেব অবতার আসলে আমাকে ডেকে নেবেন। সেই মানুষটিকে তিনি দিলেন বিদূষকের পাঠ। অদ্বৈত আর কি বললেন? ইয়ে, নাটক, নাটক কোথায়? বলে আমাদের নাটকে কোনো লিখিত রূপ থাকবে না, সবাই নাটক বানিয়ে বলবেন। অর্থাৎ বুঝেই নিতে পারা যাচ্ছে, অদ্বৈতাচার্য যখন সংলাপ তৈরি করবেন বা বলবেন, এতটুকু অশ্লীলতা তাতে থাকবে না। অথচ তিনি পণ্ডিত মানুষ, বিদূষকের মর্যাদা রক্ষা করবেন। কিন্তু হরিদাসকে, সাধু হরিদাসকে কোনো রোল দিচ্ছেন না। হরিদাস একটু গম্ভীর ভাবে বসে আছে। চৈতন্যদেব বুঝছেন, নিমাই পণ্ডিত বুঝছেন, বলেন তোমাকে দিলাম বৈকুণ্ঠের কোটালের পাঠ। এই উনি দাঁড়িয়ে বলছে, আমি হলাম বৈকুণ্ঠের কোটাল, আমি হলাম বৈকুণ্ঠের কোটাল। বোঝাই যাচ্ছে নাটক অভিনয়ে পুরো ইয়েটা তো নেই কোথাও। যে তিনি যখন অভিনয় করবেন, তার অভিনয়ে ওই বৈকুণ্ঠের কোটাল যে তিনি, তার আচরণে খানিকটা হাস্যরস আসবে। তাহলে এই দুটি বিপরীত ধর্মী হাস্যরস সংযোজনা করলেন নিমাই পণ্ডিত। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর নাটকের ইতিহাসে হাস্যরসকে এত উঁচু স্থান আর কেউ দেননি বলেই আমরা নাট্যকর্মীরা, আমি এক সময় প্রফেশনাল যাত্রা দলে ছিলাম, আমরা নাট্যকর্মীরা দুজনকে নাটকের দেবতা ঠিক মানি। একজন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, ফর অবভিয়াস রিজনস, আরেকজনই চৈতন্যদেব। নাটক শুরু করার আগে আমরা ফুল বাতাসা ইত্যাদি দিয়ে চৈতন্যদেব, এই ঠাকুরকে পুজো করে তারপর আমরা নাটক শুরু করতে যাই। তো এই যে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে হাস্যরসের প্রয়োজন কতটা। কাজে নাটককাররা, এই নাট্য আলোচকরা হাস্যরসকে একটি গুরুত্বপূর্ণ স্থান দিয়ে রেখেছেন, এখানেও, এদেশেও ওদেশেও। একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীর যত নাটক, ইন ফর্ম, ইন স্টেজ ক্রাফট, ইন ড্রামাটাইজেশন, ইন ড্রামাটিক আর্টিস্ট্রি, যাই বলি না কেন, এরা এসেছে কিন্তু গ্রিক নাটক থেকে। এবং অদ্ভুতভাবে আজ পর্যন্ত কোন নাটকই কোন দেশের গ্রিক নাটককে অতিক্রম করে যেতে পারেনি। আর সংস্কৃত নাটক প্রায় গ্রিক নাটকেরই সমসাময়িক। তাহলে এখানে কি হতে পারে? এখানে আমরা বলি যে বিশ্বায়ন 3 রকম: স্বতঃস্ফূর্ত বিশ্বায়ন, আবিষ্ট বিশ্বায়ন এবং পরবশ বিশ্বায়ন, স্পন্টেনিয়াস, ইনডিউসড অ্যান্ড ফোর্সড। এটা
স্পন্টেনিয়াস বিশ্বায়নের উদাহরণ হতে পারে, অবশ্য কিছুটা আবার আবিষ্টও হতে পারে। একটা উদাহরণ একটু পরে দিচ্ছি। এই গ্রিক নাটক এর সময়কাল হচ্ছে 500 খ্রিস্টপূর্বাব্দ। ট্র্যাজেডিয়া একটু আগে, কমেডিয়া এসেছিল, ওর তারিখটা মোটামুটি বোঝাই যায় 406 পরে। আর ভরতের নাট্যশাস্ত্র এলো, কেউ বলেন 500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টাব্দের মধ্যে হচ্ছে ভরত। কেউ বলেন 200 থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টাব্দ পর্যন্ত। কাইন তাকে অশ্বঘোষের পরবর্তী বলছেন। অশ্বঘোষ তো আমরা জানি 80 খ্রিস্টাব্দ থেকে 150 খ্রিস্টাব্দ পর্যন্ত তার জীবৎকাল। তাহলে ডিফারেন্সটা একটু বেশি হয়ে যায়, কিন্তু একটা জিনিস লক্ষ্য করতেই হবে যে অন্তত 320 খ্রিস্টাব্দের খ্রিস্টপূর্বাব্দের পরে ভরত। কেন? ভরতের নাটকে যবনিকার কথা আছে, বলা আছে যবনিকাকে পুলি দিয়ে না টেনে স্লাইডিং করা, এইভাবে সরানো, পাশ দিয়ে সরানো ভালো, ইত্যাদি ইত্যাদি। আর সংস্কৃত নাটকে, ভারতীয় নাটকে যবনিকার চল হয়েছিল কখন? ঐতিহাসিকরা বলেন আলেকজান্ডারের ভারত আক্রমণের ফল। আলেকজান্ডারের ভারত আক্রমণ 320 খ্রিস্টপূর্বাব্দে। অতএব ভরত 300 20 খ্রিস্টপূর্বাব্দের পরে তো বটেই। তাহলে এই সমস্তগুলো যদি মিলাই, তাহলে কত দূর? 200-300 বছরের তফাৎ হতে পারে। এই যে ডিস্টেন্সটা এত বড়, এগুলোকে আমরা সমসাময়িকই ধরি। কাজেই সেই দিক থেকে আমরা বলতে পারি যে সংস্কৃত নাটক গ্রিক নাটকে প্রায় সমসাময়িকই। এবং এইখানে এই যে হাস্য রস গ্রিক নাটকে পূর্ণ মাত্রায় ছিল, এবং ছিল বলে সেখানে তারা চিহ্নিত করে দিতেন যে এ হচ্ছে বিদূষক বা হাস্যরস অভিনেতা। এই জন্য তারা কি করতেন? ছাগলের শিং বা পশুর শিং, বিরাট যৌনাঙ্গ, আর কখনো কখনো মুখোশ, এইগুলো ব্যবহার করতেন, তাতে চিহ্নিত করা যায়। ভরত তার নাট্যশাস্ত্রে এই যে বিদূষক, এদের সাজসজ্জা এবং চেহারারও বর্ণনা দিয়েছেন। এই সাজসজ্জার দরকারটা কেন ছিল? বিশেষ সাজসজ্জার দরকার কেন ছিল? এই যেমন একটু মোটা হতে হবে, যে হচ্ছে একটু মোটা, নাদুস নুদুস, একটু ভুঁড়ি থাকবে, একটু যেমন টিকি, হ্যাঁ, এমন একটি ত্রিপুণ্ডক দিল, হ্যাঁ, অ্যাপারেন্টলি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সে খুব ধার্মিক, এইরকম। এবং সেখানে দেখা যাচ্ছে যে অভিজ্ঞান শকুন্তলমের পঞ্চাঙ্গে যখন নাকি হংসপালিকার কাছে পাঠাচ্ছেন দুষ্মন্ত, তখন বলছেন যে ওরা আমাকে আমার টিকি ধরে টানাটানি করে। ফলে এই যে একটি চেহারা বর্ণনা দিয়ে দিচ্ছেন উনি, নামেরও বর্ণনা দিচ্ছেন, কিন্তু নাম মাধব্য ছিল, বলছেন ইয়ে বিদূষকের নাম হবে ফুল বা ঋতু, এইসব দিয়ে, মাধব হচ্ছে বসন্ত ঋতু বা বৈশাখ মাস ইত্যাদি। তো এই যে বর্ণনা তিনি দিচ্ছেন, আর ওইখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সাজসজ্জা, মানে কিছু অ্যাপ্লায়েন্স তারা ব্যবহার করছেন, ওই যে বললাম যে শিং ইত্যাদি, এই সমস্ত। কেন? এই কেন এখনকার আমরা তো এইরকম করি না, তার কারণ হচ্ছে নাটক যে এগিয়ে এসেছে অনেক। আলোর কাজটা আগে নাটকে ছিল না, তখনকার দিনে তো ছিলই না।
এখন এই যে নাটকে এসেছে, দেখুন লক্ষ্য করবেন, স্টেজ ক্রাফটে আমরা বলি যে আমাদের চোখ মুখের কাজ, বিশেষ করে চোখের কাজ যদি দেখাতে হয়, তাহলে তুমি নাটকের প্রথম স্টেজের একেবারে প্রথম সারি অথবা দ্বিতীয় সারির একেবারে প্রান্ত দেশে থাকবে, তা না হলে তোমার চোখের কাজ দর্শক প্রেক্ষাগৃহে দেখতে পাবে না। কিন্তু যাত্রার সময় বা তখন তো এই কাজ ছিল না, সেই জন্য তাদের কি করতে হতো, সাজসজ্জা দিয়ে বোঝাতে হতো। এই যে চোখের কাজ যাত্রাতে ছিল না, এর একটা সুন্দর উদাহরণ হচ্ছে, আপনারা যারা উত্তম এবং সাবিত্রী অভিনীত মঞ্জুরি অপেরা সিনেমাটি দেখেছেন, সেখানে দেখবেন এক জায়গাতে জনা যাত্রার একটি অংশ দেখানো হচ্ছে। এখন উত্তম কুমার সেখানে সেই চোখ মুখের কাজ করছে, আর সাবিত্রী সে যাত্রাঘরের অভিনেত্রীর মতন একেবারে গলা ছেড়ে এত উপরে উঠে গেছেন যে ওই সিনে প্রকৃতপক্ষে উত্তম কুমার মার খেয়ে গেলেন। কেননা যাত্রার ওই বৈশিষ্ট্য উত্তম কুমার বুঝতে পারেননি, সাবিত্রী যেটা বুঝেছিলেন। তো কাজেই এইখানে এই চোখ মুখের কাজ দেখালে তো হবে না। এখন আমরা দেখতে পাই, কারণ এখন চোখ মুখের কাজ দেখানো অনেক সহজ, এখন তার উপর স্পটলাইট ফেলে দিলেই হলো। কাজেই সেই জন্য এই দৃশ্যসজ্জা বা রূপসজ্জা ইত্যাদি সব পাল্টে যাচ্ছে, কিন্তু তখন ওই রকম ছিল। কাজে এই যে ধারণাটা কিন্তু গ্রিক নাটক সেইখান থেকে এসেছে। এখন এই যে হাস্য, আমরা ম্যাডাম গোস্বামী আগে বলেছেন সংস্কৃতে বাংলায় কত ধরনের হ্যাঁ এই হাসির নাটক হয়। প্রহসন, ভানো, আমাদের এখানেও রঙ্গনাটক, ব্যঙ্গ নাটক, কিন্তু সমস্ত মিলিয়ে একটি কথা, সেটা হচ্ছে আমরা বলি হাসির নাটক বা মজার নাটক। হাসির নাটকের থেকেও আমি নিজে মজার নাটক কথাটা আমি পছন্দ করি বেশি। আরেকটি লক্ষণীয়, ইংরেজি সাহিত্যে হাসির নাটক বলে কোনো আলাদা রূপ, নাটকের রূপ তারা বলেননি। আমরা সেখানে 7 রকম নাটকের নাম পাচ্ছি। অ্যাবসার্ড নাটক, ক্রনিকল প্লেস, কমেডি, হিরোইক প্লেস, মিরাকল প্লেস, মর্টালিটি প্লেস, মামার প্লে, আর প্রবলেম প্লেস। দেখুন, হাসির নাটক কমিক প্লে বলে কোনো কথা নেই, কিন্তু এই কমিক চরিত্র সব সময় রয়েছে। শেক্সপিয়ারের নাটকে সে বিখ্যাত চরিত্র হেনরি ফাইভের পার্ট 1, পার্ট 2, তারপরে আরেকটা নাটক, এই নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আর দুটো নাটক, 4টে নাটকে ফলস্টাফ বলে একটি চরিত্র, যে চরিত্র ওটাকে একেবারে ইয়ে হয়ে গেছে, একটা টিপিক্যাল ওয়ার্ডই এসে গেছে, ফলস্টাফ। দেখুন, লক্ষ্য করুন, সে মোটা মতন, একটু ইডিওটিক চেহারা, কথাবার্তাতে ওই ইডিওটিক, অর্থাৎ একেবারে সংস্কৃত সাহিত্যের যে বিদূষক চরিত্র তার সঙ্গে মিলে যাচ্ছে। কিন্তু এই বিদূষক চরিত্র এর মধ্যেও কিন্তু বিশেষ একটি উদ্দেশ্য থাকে। বিদূষককে দিয়ে এমন কিছু কথা বলিয়ে নেওয়া হয় যে কথা অন্যরা বলতে পারে না। অভিজ্ঞান শকুন্তলমের ক্ষেত্রে ম্যাডাম
ব্যাখ্যা করেছেন, বলেছেন, উদাহরণ দিয়েছেন যে ও যখন ওই শকুন্তলার কথা বলছেন তিনি, তখন বলেন ও খেজুর খেতে খেতে অতৃপ্তি এলে লোকে যেমন তেঁতুল খায় তেমনি এখন তোমার তাকে দরকার। আবার বলছেন যে না না তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, তা হতে পারে কোন ইঙ্গুতি তৈল দেওয়া চকচকে মাথা তাকে নিয়ে নেবে। তো এইরকম কিছু কথা রাজাকে অন্যরা কেউ বলতে পারে না, কিন্তু এইটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে বিদূষক যে কত, কি বলবো, আহ গভীর কথা বলতে পারেন, অন্য লোকের যেটা সাহসী হয় না, সেটা দুজন উদাহরণ দিয়ে রেখে গেছেন। এক রবীন্দ্রনাথ, আর বিদূষক বলে লিপিকাতে একটি ছোট গল্পই আছে বা কবিতা। সেই যে কর্ণাটক কাঞ্চির রাজা যুদ্ধে গেছে, ফেরার সময় দেখছে যে ছেলেরা খেলছে, হ্যাঁ কি যুদ্ধ, কার যুদ্ধ, কাঞ্চির আর কর্ণাটকের, কে হারছে, কাঞ্চির হার কর্ণাটকের জয়। তখন যে উদাহরণ দিল যে সবাইকে একবার করে দাও, শেষ করে দাও, নিকেশ করে দাও। একেবারে সবাইকে তো একেবারে শেষ করে দেওয়া হলো। পরদিন মানে সন্ধ্যেবেলাতে সেনাপতি এসে বলছে, মহারাজ এই গ্রামে কুকুর শেয়াল ছাড়া আর কারোর গলায় আওয়াজ শুনবেন না। সেনাপতি বললেন মহারাজের সম্মান রক্ষা হলো। পুরোহিত বলে বিশ্বেশ্বরী, মা বিশ্বেশ্বরী মহারাজের সহায়। বিদূষক বলল মহারাজ এবার আমায় বিদায় দিন। কেন? আমি মারতেও পারিনি, কাটতেও পারিনি, ঈশ্বরের ইচ্ছায় আমি শুধু হাসতে পারি। মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব। বিদূষকের চোখে জল। এই কথাটি বলেছিলেন দাদা ঠাকুর। দাদা ঠাকুর নামে বলা হয় উনি নাকি বলেছিলেন কি, নিজের দুঃখে মানুষ যখন হাসে ঈশ্বর, মানুষ যখন কাঁদে ঈশ্বর তখন হাসে, পরের দুঃখে মানুষ যখন কাঁদে ঈশ্বর থাকে নির্বিকার। বিদূষক যখন কাঁদে ঈশ্বর তার সঙ্গে কাঁদে। এই যে বিদূষক চরিত্র কোথায় নিয়ে গেছেন তারা। আরেকটি বিদূষক চরিত্র, সাংঘাতিক একটি চরিত্র, শাহজাহানের। ঔরঙ্গজেব তো ওই রকম ভাইদের সব হত্যা টত্যা করে করে সিংহাসনে বসলো, বৃদ্ধ শাহজাহান তো কারাগারে বন্দী। তখন দিলদার বলছেন যে অনেক বিরাট কথা, আমি সবার মধ্যে যাচ্ছি না, কথা নির্যাসটুকু হচ্ছে এই যে ভাইদের হত্যা করে তুমি তো সিংহাসনে বসেছ, এইবার তুমি নিজের কৃতকার্যের জন্য কি জবাব দেবে, পরকালের জন্য তুমি কি রেখে যাচ্ছ, ইত্যাদি ইত্যাদি। কে তুমি? ঔরঙ্গজেবকে এ ধরনের কথা বলতে সাহস পাও? কে আমি? আমি নিয়ামত খান, এশিয়ার সেই বিজ্ঞ শ্রেষ্ঠ মোহাম্মদ মির্জা নিয়ামত খান। হ্যাঁ আমি সেই। এই যে চরিত্রটি আমদানি, তার আগে তো দিলদার সবসময় রসিকতার অঙ্গ সুজার ইয়ে ছিলেন, কি বলে ওর নাম, বিদূষক ছিলেন, মোসাহেব। তাকে ঔরঙ্গজেব নিয়ে এসেছিলেন ভালোবেসে। তো এই যে চরিত্র, এখানে দেখুন যে আর সেই বিশেষ রূপসজ্জা নেই, কিন্তু এই যখন নাটক আধুনিকতায় এলো তখন মুখ চোখের কাজ যখন দর্শকদের কাছে দেখাবার ব্যবস্থা হলো আলো সহযোগে, তখন আর বিশেষ সজ্জা বা বিশেষ ধরনের চেহারার প্রয়োজন পড়লো না। তখন যে কেউ ভালো অভিনেতা সে তখন বিদূষকের ভূমিকায় অভিনয় করতে পারে।
এবং এই বিদূষকের ভূমিকায় অভিনয় করতে গিয়ে কোথায় কোথায় হাসাতে হবে বা হাসতে হবে, এই হাসানো এবং হাসি অবতারণা, এটি কিছু কিছু ক্ষেত্রে নাটককাররা করেই দেন। তারা এমন ভাবে নাটক লেখেন যে সেখানে বোঝাই যায় যে কিভাবে তারা নাটকটি লিখছেন এবং সেইখানে তারা কিভাবে তারা হাসবেন, হাসাবেন। যেমন ফলস্টপ, ফলস্টপের ক্ষেত্রে তো বোঝাই যাচ্ছে যে সে হাসবে, কারণ তার চলাফেরাতেই ওরকম। শকুন্তলমের মাধব্যতে সে দাঁড়িয়েই আছে, প্রথম দেখা যাচ্ছে ওই রকম করে, যে ভেরি অ্যাপিয়ারেন্স, ওই যে একটা তিন বেগা মতন ভাব, অর্থাৎ যে কেউ দেখে নেবে যে এ হচ্ছে বিদূষক। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে নাটককার হাস্য মুহূর্ত চিহ্নিত করেন না, অভিনেতা হাস্য মুহূর্ত চিহ্নিত করে নেন। এটি অভিনেতার উপরে নির্ভর করবে। কয়েকটি উদাহরণ দিই। মধ্যম ব্যাগ, ব্যাগ হচ্ছে সংস্কৃত একাঙ্ক নাটক। দেখুন, সংস্কৃত ওই সময় থেকে কিন্তু একাঙ্ক নাটক চলছে, বিশেষ ধরনের একাঙ্ক নাটক, যেখানে চরিত্র সংখ্যা কম থাকবে, নায়িকা খুব বেশি প্রাধান্য পাবেন না, সেই রকম। মধ্যম ব্যাগ, ব্যাগ, মধ্যম মানে হচ্ছে ভীমসেন। ভীমসেন একবার যাচ্ছেন, তখন ওই তাদের ওই ইয়ে আর কি, মানে বনবাসের সময় আর কি। তখন কি হচ্ছে না, বিরাট এক পুরুষ, সে একটি ব্রাহ্মণ পুত্রকে ধরেছে, সে কান্নাকাটি করছে। ভীম বললেন ওকে ছেড়ে দাও, সে ছাড়বে না। তখন বললেন যে যুদ্ধ করো, এই যুদ্ধ হলো ইত্যাদি, নানান রকম যুদ্ধ হলো ইত্যাদি, এই সমস্ত করে। এই ওই লোকটি ছিল, ওই রাক্ষসটি ছিল ঘটোৎকচ। এইবার যখন তারা, সে তখন ভীম বলল আমি নিজেই যাচ্ছি, তার পরিচয় পেল। এবার ভীম একটু মানে মজা পেল, মজা পেয়ে এইবার বললো চলো তোমার মার কাছে, আর আমি তো তোমার খাদ্য হব, তোমার মার জন্য নিয়ে যাচ্ছ, তুমি খুব মাতৃভক্ত পুত্র, ইত্যাদি ইত্যাদি বলে নিয়ে গেল। মা মা তোমার জন্য কি এনেছি দেখো। হিড়িম্বা বেরিয়ে এলেন, এসে ভীমকে দেখে তো হতচকিত। তখন বলছে তুই কাকে নিয়ে এসেছিস, সে তো দেবতা আমাদের। কার দেবতা? বলছেন তোর আমার দুজনেরই। কহ প্রত্যয়, এসব প্রত্যয়, জয় তার্য পুত্র। এখানে নাটকটি শেষ। দেখুন, এখানে কিন্তু কোনো হাসির ব্যাপার নেই। কিন্তু আমি নিজে যদি ঘটোৎকচের অভিনয় করতাম, যেটা নাকি অনেকে করেন, এটা কিন্তু আমরা জানি যে অভিনয়ের সময় আলো চুরি করে নেওয়ার প্রবণতাটা থাকে অভিনেতাদের মধ্যে, অন্যকে আহত বা অন্যের ক্ষতি না করে। এখানে কি হলো, যেই বলল কার প্রত্যয়, ঘটোৎকচ বলছে, হিড়িম্বা বলছেন এসব প্রত্যয়, যে তার্যপুত্র, তার মানে আর্যপুত্র মানে স্বামী, তাহলে এ হচ্ছে বাবা। তখন ঘটোৎকচ যদি মুখটাকে একটা অদ্ভুত, মানে এটা কি হলো এরকম ব্যাপার করে মুখটাকে যদি একটা, মানে আশ্চর্য ইয়ে মিলিয়ে যদি একটা অদ্ভুত মতন মুখ করে, আর সেই সময় যদি আলোর স্পট এসে তার উপরে পড়ে, তাহলে দেখুন যে যেখানে শেষ নেওয়ার কথা ছিল, হ্যাঁ, ইয়ের ওপরে কি বলে ভীম এবং হিড়িম্বার ওপরে, সেই প্রাধান্যটা পড়ে যাচ্ছে কিন্তু ঘটোৎকচের উপরে। অবশ্য সেই রকম আলোক প্রক্ষেপক হলে তারা দুটো স্পটলাইট, একটা ফেলবে ভীম ইয়ের উপরে, হিড়িম্বার উপরে, একটা ফেলবে কাজেই ঘটোৎকচের উপরে। ফলে এই যে এখানে একটা হাসির সিচুয়েশন তৈরি করে, মজার সিচুয়েশন, হাসি নয় মজা, অন্যরা তখন মানে একটা মজা পাবেন একেবারে, ঘটোৎকচ হ্যাজ বিন বিফুলড, এইরকম মজারই। আরেকটা উদাহরণ, রবীন্দ্রনাথের ঋণ শোধ বা শারদোৎসব।
শেষ দৃশ্যটি মনে করুন, মাঝখানে আছে অনেক দৃশ্য আছে, সেখানে কি বিজয়াদিত্য নিজের স্বরূপ প্রকাশ করলেন। সামন্তরাজ সে তার কথা বললো, সে তো আগে আবার ইয়েকে বলে ফেলেছে বিজয়াদিত্য সন্ন্যাসী বেশি, বিজয়াদিত্যকে, যে আমি বিজয়াদিত্যকে মানি না, এইসব ইত্যাদির পরে কাজে খুব সিরিয়াস দৃশ্য কিন্তু। আর ওদিকে বিজয়দিত্যের রাজ্যের সবাই এসেছে, এদিকে বলছে তোমরা আমার পুত্র ছিল না বলে এতদিন আক্ষেপ করতে এই উপনন্দকে তিনি পুত্ররূপে গ্রহণ করলেন ইত্যাদি। এর মধ্যে লক্ষেশ্বরের একটা কথা আছে, বাবা সে করেছিল কি, বিজয়দিত্য আসছে, তার মানে গয়নাগাটি, সঞ্চিত গয়নাগাটি সমস্ত বিজয়দিত্য নিয়ে যাবে বলে সন্ন্যাসী বিজয়দিত্যর হাতেই রেখেছিলেন। তখন বলছে বাবা এই যে ডাইনির হাতে পুত্র সমর্পণ করে বসে আছি। দেখুন কথাটা কিন্তু তেমন সাংঘাতিক কিছু নয়, কিন্তু ওই যে আমি নিজে লক্ষেশ্বরের রোল করেছি দীর্ঘদিন, 50-এর উপরে বেশি নাটকে, সমস্ত আমাদের রাজধানী শহরগুলো ঘুরেছি রবীন্দ্রনাথের 150 বার্ষিকী উপলক্ষে। তো সেইখানে আমি দেখেছি যে এই সিরিয়াস জায়গাতে আমি নিজের মনেই বলছি বাবা এই জন্য এই হাতে পুত্র সমর্পণ করে বসে আছি, সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে একটা মৃদু হাসির রোল উঠল, আবার পরক্ষণে সিরিয়াসে তারা চলে যাচ্ছে, কিন্তু ওই যে ওই জায়গাটাতে তারা হাস্যরস সৃষ্টি করে নিলেন, হাস্যরস সৃষ্টি করে নিলেন। এবং অনেক সময় হয় যে পরিচালক অনেক সময় নাটককারের উপরে একটু কারসাজি করে তেমন সিচুয়েশন তৈরি করিয়ে নেন। কেমন তৈরি করিয়ে নেন, যেমন বলছি, হ্যাঁ আরেকটা হচ্ছে শুধু যে সিচুয়েশন দিয়ে নয়, শুধু কথার ভঙ্গি দিয়ে হাস্যরস তৈরি করা যায়। যেমন একটি উদাহরণ দিচ্ছি, আপনারা হাস্যকৌতুক পড়েছেন রবীন্দ্রনাথের, সেখানে গুরুবাক্য বলে একটি ছোট্ট নাটক আছে আর কি, সেটি উৎপল দত্ত করেছিলেন এক সময়। সেখানে এক জায়গাতে আছে, গুরুদেব কাল রাতে মশারি ঝাড়তে ঝাড়তে আমার মনে একটা প্রশ্নের উদয় হয়েছে। তো সে কিভাবে বলবে, গুরুদেব কাল রাত্রে মশারি ঝাড়তে ঝাড়তে আমার মনে, এই ভাবে যে যেমন করে বলে। উৎপল দত্ত এই উচ্চারণে একটু বৈচিত্র্য আনলেন, কাল রাত্রে মশারি ঝাড়তে ঝাড়তে আমার মনে এক প্রশ্নের উদয় হয়েছে। এই যে ঝাড়তে ঝাড়তে আর হয়েছে, এইটা দিয়ে তিনি হাস্যরসের সৃষ্টি করলেন, যেটি নাটকে ওইখানে নেই। আবার আছে যে সেখানে সত্যি হাস্যরসের জায়গায় জটায়ু রাবণের হাতে মরে কেন, জটায়ু মরে কেন, জটায়ু মরে কেন, জটায়ু মরে কেন, ওই মরেটাকে উৎপল দত্ত করে নিলেন মূল। আগে দেখতে হবে বুঝলে, জটায়ু মূল কেন, জটায়ু মূল কেন, জটায়ু মূল কেন, এই যে বলার তার ঢং ভঙ্গি, এটিতে একটি অ্যাডেড কৌতুক তৈরি হলো। আবার কখনো কখনো পরিচালক করেন, যেমন যারা রাজশেখর বসুর কাহিনী নিয়ে সত্যজিৎ রায়ের মহাপুরুষ দেখেছেন, সেখানে দেখেছেন সেই যে সায়েন্টিস্ট অধ্যাপককে তিনি তোতলা করলেন, যদিও এই নিয়ে সত্যজিতের সমালোচনা হয়েছিল, কিন্তু ওই যে তিনি তোতলা করলেন, তারপরে সিচুয়েশন, সেই যে এয়ার ব্লোন হচ্ছে, কিভাবে এয়ার ব্লোন হচ্ছে, একটা হারমোনিয়াম, সে হারমোনিয়ামের থেকে একটা পাইপ এসেছে আর হারমোনিয়াম ব্লো করা হচ্ছে,
তাহলে হারমোনিয়াম ব্লো করা মানে হচ্ছে এয়ার ব্লোন হচ্ছে ভেতরে, এই সমস্ত রয়েছে। আর ঘাস টাস ইত্যাদি সেদ্ধ হচ্ছে। তার উপরে অধ্যাপক বিজ্ঞানী তিনি তোতলা, এই যে সিচুয়েশনটি তিনি তৈরি করে নিলেন সব নিয়ে, এর মধ্যে একটি নতুন ধরনের মানে হাস্যরসের একটি নতুন উপাদান তা তৈরি হয়ে গেল এইখানে। তারপরে কোনো কোনো জায়গাতে উত্তর স্যার চরিত্র টাইম চলে এসছে। ঠিক আছে, স্যার তাহলে আজকের মতো তাহলে এখানেই শেষ করছি আমরা। শুধু এইটুকু বলে, উত্তর চরিত্রে যেখানে নাকি লক্ষণ রাম সীতাকে ছবি দেখাচ্ছেন, সেই ছবি দেখাতে দেখাতে যখন সেই পঞ্চবটী কুটিরে সেই রাম সীতার দিন যাপনের দিনগুলো আসছে, তখন লক্ষণ বলছেন, আর যা চিনতে পারছেন, অর্থাৎ ওই যে ঘনিষ্ঠ দৃশ্যের ছবি সীতার সঙ্গে রামের, হ্যাঁ, সীতা তখন মানে একটু লজ্জা পেলেন, মুচকি হাসলেন। এই যে সুন্দর একটি হাস্য মুহূর্ত, কিন্তু খুব মধুর হাস্য মুহূর্ত, এইরকম আর কি। হ্যাঁ বলুন। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দর জিনিস শুনলাম। তো আমরা কোশ্চেন আনসারে এখন আসবো, তার আগে আমি একটু 2 মিনিটের জন্য আমি ডেকে নিতে চাই একটু আমাদের এই প্রোগ্রামটার যিনি মেন কর্ণধার আমাদের প্রফেসর বিজয়া গোস্বামী ম্যাডাম, দু একটা কথা বলে একটু ওনার ফেসটা দেখালে তারপরে আমরা কোশ্চেন আনসারে আসি। ম্যাডাম একটু ভিডিও অন করা যাবে? বিজয়া ম্যাডাম। অন করেছি, মুখ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই হ্যাঁ তো হ্যাঁ, এই তো এখন নমস্কার দেখা ম্যাডাম, যাচ্ছে। নমস্কার নমস্কার নমস্কার। মুখ দর্শন না করলে যদি শেষ না করা যায়। এখন আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, খুব ভালো লাগছিল শুনতে। বিশেষ করে উনি তো মঞ্চের ভেতর দিকটা থেকে দেখছেন, আমরা দেখি বাইরে থেকে, উনি ভেতরটা থেকে দেখেন। যদিও মানে অ্যামেচার নাটক করেছি, কিন্তু আমি তো আর সেভাবে নাটকের মধ্যে ছিলাম না। তবে আমার একটা প্রশ্ন জাগছে, প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই ও হ্যাঁ, বাবা, যদি আমি মানে আমার আপনি ক্ষমতায় বলছেন থাকে আপনি উত্তর দেবো। আপনি না না, এটা নিশ্চয়ই আপনি পারবেন। আপনার আপনি 57 সাল থেকে বলছেন আপনি অভিনয় করছেন। হ্যাঁ, আপনার বয়স তখন কিরম ছিল জানতে পারি কি? আমি 57 সালে আমি সবে স্কুল ফাইনাল পরীক্ষা দিয়েছি। আমার আচ্ছা 42 সালে জন্ম। আচ্ছা, তাহলে মানে বেশ তরুণ বয়সে আমার শুরু করেছেন। কারণ 57 নিজের সালে আমার লেখা বয়স নাটক নিয়ে, নিজের 57 লেখা বছর নাটক বয়সে, নিয়ে আমি অভিনয় করেছিলাম আমরা 57 সালে বন্ধুরা আমার মিলে। বয়স 6 বছর, কাজে আপনার সঙ্গে তখন আমার তুলনাই বয়স করতে পারবো 15 বছর, 42 আর 15, 57, হ্যাঁ। তা যাই হোক, খুব ভাল লাগলো। আর দু একটা কথা আপনি বললেন যেগুলো আমি বলিনি, বা অনেক কিছু ইচ্ছে করে বলিনি, যেমন আমার বিদূষক সম্বন্ধে অর্থাৎ দাদা ঠাকুর সম্বন্ধে বলার ইচ্ছে ছিল, কিন্তু আপনি বলবেন শুনেছি, এবং আমি জানতাম যে আপনি নিশ্চয়ই দাদা ঠাকুর সম্বন্ধে কিছু বলবেন। তাই জন্য আমি একেবারেই উনি কিছু বলিনি, আমি শুনতে চাইছিলাম দাদা ঠাকুর সম্বন্ধে আপনার বক্তব্যটা। আর চৈতন্য সম্বন্ধেও কিছু বলার আছে, সেটা আমি পরে সুযোগ পেলে বলবো। আর এমনিতে আমার খুব ভাল লেগেছে, খুবই আনন্দ হলো ধন্যবাদ, শুনে। আর যেটা ধন্যবাদ। আপনি বললেন যে মানে এই রস, বিশেষ করে হাস্যরস স্পন্টেনিয়াস, ভীষণ ভাবে স্পন্টেনিয়াস। আর আরেকটা যেটা বললেন যে যেটাকে আমরা বলি টাইমিং, যারা কমিক অ্যাক্টর তাদের টাইমিং এর জ্ঞানটা যদি না থাকে তারা কমিক অ্যাক্টর হতেই পারে না, এটা আপনি আমার থেকে ভালো জানেন। ঠিক সময়ে ঠিক কথাটি ঠিকভাবে বলতে হবে। তো এইটা না পারলে একটু 2-1 সেকেন্ড দেরি হয়ে গেলেই কিন্তু সেই হ্যাঁ, রস সেখানে ফ্লপ করে গেল। কাজে এটা ভীষণ ভাবে মাথায় রাখার একটা দরকার। যাই হোক, আমি আর সময় নষ্ট করব না। আর যাদের কিছু জিজ্ঞাসা আছে বা বক্তব্য আছে তারা একটু বলুন, আমি শুনি।